দেখছেন এটা নিউজ ইসলাম ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আয়োজনে, এবং আপনাদের সাথে আমি জান্নাতুন নাহার জাকি আছি। দর্শক, আপনারা জানেন যে এই আয়োজনে কিন্তু আমরা দেশের সার্বিক যে পরিস্থিতি এবং তা নিয়ে কথা বলি, এবং নানাবিধ বিষয় নিয়েও কিন্তু আমরা আমাদের অতিথিদের সঙ্গে আলোচনা করে থাকি। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক প্রকাশ পাচ্ছে ব্যাংক খাতে প্রায় ১.৫ দশক ধরে চলে আসা অনিয়ম এবং জালিয়াতি আর লুটপাটের কারণে বেশ কয়েকটি ব্যাংক ইতিমধ্যে ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন যদি ব্যাংক দেউলিয়া হয়ে যায় তাহলে অর্থনীতিতে বেশ বড় সড় একটা ধাক্কা আসবে, এবং ব্যাংক খাতের সংস্কার নিয়েই আজকে আমরা আমাদের অতিথির সঙ্গে কথা বলবো। আজকে আমাদের সঙ্গে ভার্চুয়াল অতিথি হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জি, ধন্যবাদ। একদম শুরুতেই যদি আপনার কাছে জানতে চাই যে মানুষের অর্থ সংরক্ষণের নিরাপদ একটি জায়গা হচ্ছে ব্যাংক, এবং সেখানেই মানুষ যখন নিরাপত্তা না পায় তখন তারা কোথায় যাবে আসলে? জি, ধন্যবাদ। আসলে ব্যাংকিং খাত নিয়ে অনেকদিন ধরেই আসলে আলোচনা হচ্ছিল, যেহেতু আমরা বিভিন্ন সময় দেখেছি যে আসলে ব্যাংকের প্রয়োজনীয়তার কতটুকু এবং কি বিবেচনায় ব্যাংকগুলোকে অনুমোদন দেওয়া হচ্ছে। বিভিন্ন সময় আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায়, অর্থাৎ বাস্তবতার বিবেচনার চেয়েও রাজনৈতিক বিবেচনায় ব্যাংকগুলোকে অনুমোদন দেওয়া হয়েছে। যেই কারণে আজকে আমরা এই পরিস্থিতিটা দেখতে পাচ্ছি যে কিছু কিছু ব্যাংকের পারফরমেন্স, আপনারা জানেন যে ৩ ধরনের ক্যাটাগরি আছে। একটা হচ্ছে সবুজ ক্যাটাগরি, ইয়েলো ক্যাটাগরি এবং লাল ক্যাটাগরি। তো এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে ঋণ দিয়ে ঋণ পরিশোধ না করার যে প্রবণতা, সেই প্রবণতাটা আমরা কিছু কিছু ব্যবসায়িক গোষ্ঠীর মধ্যে আমরা দেখেছি। তো যার কারণে দেখা যাচ্ছে যে পরিমাণ এনপিএল, আমরা যেটাকে নন পারফর্মিং লোন বলে থাকি, যেটি সরকারি হিসাবেই সেটি হচ্ছে প্রায় ২ লাখ কোটি টাকার মতো। তাহলে সেইটা বাস্তবে কেউ কেউ বলছে সেটা ৩ লাখ কোটি টাকা বা ৩.৫ লাখ কোটি টাকা। অ্যাকচুয়ালি আসলে কত? এই যে নন পারফর্মিং লোন যত বেশি হচ্ছে, তার মানে হচ্ছে ব্যাংকগুলোর যে লিকুইডিটি ক্রাইসিস, সেই লিকুইডিটি ক্রাইসিসটা কিন্তু তত বেশি হচ্ছে। আমরা এখন এই তারল্য সংকট লিকুইডিটি নিয়ে আর ক্রাইসিস জি জি স্যার বলুন। এখন লিকুইডিটি ক্রাইসিস যখন হয়, তখন কিন্তু এই যারা গ্রাহক আছে তারা যদি সময় মতো টাকা না পায়, তখন কিন্তু এক ধরনের আস্থার সংকট সৃষ্টি হয় যে ব্যাংকগুলোর উপর। তখন দেখা যাচ্ছে যে আপনারা দেখবেন এর একটা ইম্প্যাক্টও আছে। যারা গ্রাহক আছে তারা তখন অনেক বেশি পরিমাণে লিকুইডিটি বা তারা বেশি টাকা উত্তোলন করে এবং তারা শিফট করতে থাকে অন্য ব্যাংকগুলোতে। ঠিক গতকালকেই আমরা একটা রিপোর্ট দেখলাম যে একটি ব্যাংকের একজন নারী গ্রাহক, উনি গিয়েছিলেন, দেখা গেছে যে ওনাকে যে পরিমাণ টাকা মানে দেওয়ার কথা, টাকা তো ওনাকে দেয়ই নাই, তিনি বরং সেই পরিমাণ তাকে টাকা হেনস্থা তুলতে হতো। পারেননি। জি জি জি। জি, স্যার আব্দুর রউফ গভর্নর থাকাকালে দুর্বল ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংক থেকে কিন্তু টাকা ধার দিয়ে তারল্য সুবিধা দেওয়া হয়েছে, এবং এই সুবিধা দেওয়া হলেও নতুন গভর্নর যিনি এসেছেন তিনি ইতিমধ্যে জানিয়েছেন যে এভাবে আর কোনো রকম তারল্য সুবিধা কোনো দুর্বল ব্যাংকে দেওয়া হবে না। এক্ষেত্রে আপনার কি মতামত? এখন আসলে এক এক গভর্নরের এক এক কৌশল থাকে। তো সেখানে আমি পেছনে কিসের ভিত্তিতে দেয়া হয়েছে বা সেখানে ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখার জন্য অনেক সময় যুক্তি দেখানো হয়েছে যে গ্রাহকদের ইন্টারেস্টের কথা বিবেচনা করে যাতে ব্যাংকগুলা বন্ধ না হয়। আবার কোন কোন জায়গায় এসছে যে এখানে একটা রাজনৈতিক অর্থনীতির বিষয় ছিল। আসলে যেটি হলো যে যেটি সবচেয়ে বেশি জরুরি হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক অবশ্যই ব্যাংকে যখন দরকার হয় তখন কি ধরনের সাপোর্ট দিবে, কোন পরিস্থিতিতে সাপোর্ট দিবে, সেখানে কেন্দ্রীয় ব্যাংকের সাপোর্ট দেওয়ারও কিন্তু একটা সমন্বিত একটা নীতিমালা থাকবে। তো অনেক সময় আমরা দেখেছি যে এগুলো বিভিন্ন সময় রাজনৈতিক বিবেচনায় বা ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে সেগুলো কিন্তু করা হয়েছে। কিন্তু আসলে উচিত হচ্ছে দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে কি করা যায়। তো এখন যেহেতু এখনকার বর্তমান গভর্নর যিনি আসছেন, বেসিক্যালি উনি একটা ব্যাংকিং খাত নিয়ে এক ধরনের টাস্ক ফোর্সও গঠন করেছেন, করেছেন। এবং এই ব্যাংকিং খাতে কিভাবে সাপোর্ট দেওয়া যায়, কিভাবে কি করে, আসলে প্রথম দরকার হচ্ছে বাস্তবিক পরিস্থিতিটা কত, নন পারফর্মিং লোন আসলে কত,
ব্যাংকগুলোর লিকুইডিটির আসলে কি পরিস্থিতি, সেই বাস্তব সিচুয়েশনটা জানার পরে বাংলাদেশ ব্যাংকের থেকে যে পলিসি নেওয়ার কথা সেই পলিসিগুলো নেওয়া উচিত। এবং আমরা একসময় এরকমও অনেকদিন থেকে বলে আসছি যে বাংলাদেশ ব্যাংক প্রাইভেট ব্যাংকগুলোকে রেগুলেট করে, আবার দেখা যাচ্ছে যে ব্যাংকিং ডিভিশন যেটা আছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের, তারা হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে রেগুলেট করে। এখানে কিন্তু একটা ডাইকোটমি আমরা দেখতে পাই, দ্বৈত শাসন আমরা দেখতে পাই। হুম। এগুলোকে এক জায়গার মধ্যে আনা যায় কিনা, কেন্দ্রীয় ব্যাংকের যে স্বাধীনতার কথা আমরা বলছি, ইন্ডিপেন্ডেন্সের যে আমরা কথা বলছি, রাজনৈতিক যে তার যে প্রভাব, এই প্রভাব মুক্ত করে কেন্দ্রীয় ব্যাংক যাতে কেন্দ্রীয় ব্যাংকের মতো স্বাধীনভাবে কাজ করতে পারে, সেই জিনিসটা কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট। তাহলে আপনি এখানে টাস্ক ফোর্স তখন আর গঠনের কোনো কথা ব্যক্তি। বলছিলেন, টাস্ক ফোর্স গঠনের কথা বলছিলেন এবং সেই সাথে শ্বেতপত্র প্রকাশ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে আমরা কথা বলছি। এবং নির্বাচনের আগে বলা হয়েছিল যে আর্থিক খাতে সংস্কার আনবে তৎকালীন সরকার, কিন্তু এখন পর্যন্ত কিছুই যেটা করা হয়নি। সেই খাতে বা আর্থিক খাতে ব্যাংক প্রতিষ্ঠানগুলোতে সংস্কার আনা কি আদৌ সম্ভব কিনা? অবশ্যই, কারণ এখন আসলে যেহেতু বাংলাদেশের জন্য এমন একটি সময় এসছে হুম। যেখানে যারাই যেখানে কাজ করছে তারা একটা স্বাধীনভাবে কাজ করার একটা সুযোগ আমাদের মধ্যে এসছে, যেহেতু এখন কোনো রাজনৈতিক প্রভাব নাই। বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, ইন্টারিম গভর্নমেন্ট আপনি দেখবেন যেখানে যেই যোগ্য লোকের দরকার, যেমন গভর্নর, হুম। গভর্নরের ক্ষেত্রে বয়স ছিল 67 ইয়ার্স, একজন যোগ্য লোককে বসানোর জন্য দেখা গেছে এখানে যে আইনের বিষয়টা, বয়সের যে বার ছিল সেটি তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ যাকে যেখানে ফিট করা যায় সেই বিষয়গুলো করছে, যাতে দেশের এই যে বিশেষ করে আর্থিক খাতে আমরা যে বলছি ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি, সেখানে আমাদের মনিটারি পলিসি যেমন ইম্পর্টেন্ট, ফিসক্যাল পলিসি তেমন ইম্পর্টেন্ট, এবং এই দুটোর মধ্যে কোঅর্ডিনেশনটাও খুব ইম্পর্টেন্ট। তো সেটাকে মাথায় রেখে আমাদের আর্থিক খাতের বা ব্যাংকিং খাতের আসলে প্রকৃত চিত্রটা কি, সেই চিত্রটা তৈরি করা, এবং সে অনুযায়ী যে স্ট্র্যাটেজিক যে রিকমেন্ডেশন গুলোর আলোকে যাতে রিফর্ম গুলো করা যায়। হুম। আমরা যে সংস্কারের কথা বলছি, হুম। আসলে সংস্কারের কথা আমরা অনেক আগে থেকেই শুনে আসছি, আইএমএফ বলছে, ওয়ার্ল্ড ব্যাংক বলছে। আসলে আমাদের নিজেদের স্বার্থেই কিন্তু এই সংস্কারগুলো কিন্তু অবশ্যই এ জরুরি। নিয়ে আমরা আরো এখন কথা বলবো, দেখেন তবে এই আমাদের সংস্কার। আয়োজনে এই পর্যায়ে একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। আপনি সাথেই থাকুন এবং আমাদের দর্শকদেরকেও অনুগ্রহ করবো যে আপনারা সাথেই থাকুন আমাদের সাথে। কিছুক্ষণের মধ্যে আমরা ফিরে আসছি। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে, এবং আজকে আমরা কথা বলছিলাম ব্যাংক খাতের সংস্কার নিয়ে। কথা বলছেন আমাদের সাথে অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ, অর্থনীতিবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। স্যার, আমরা আসলে দেখেছি গত বেশ কয়েকদিনে কিন্তু আর্থিক খাত সংস্কারে বেশ কিছু কঠিন পদক্ষেপ নেওয়া হয়েছে। যদি একটু বলি যে বিভিন্ন ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করা হচ্ছে, আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কঠোর নজরদারির মাধ্যমে বাণিজ্য ভিত্তিক অর্থ পাচার রোধ, মূল্যস্ফীতি কমাতে নীতি সুধার বৃদ্ধি সহ বেশ কিছু কঠিন সিদ্ধান্ত আসলে নেওয়া হয়েছে। পরিবর্তনটা চোখে পড়তে ঠিক কতদিন সময় লাগতে পারে বলে আপনার মনে হয়? সবচেয়ে আসার কথা হচ্ছে শুরুটা হয়েছে। এই যে সংস্কারের যে প্রথম ধাপ, সেটি হচ্ছে একটা ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টের জন্য। আপনি দেখেন আমাদের যে আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর যে 16 গোলস এর কথা বলছি, স্ট্রং ইনস্টিটিউশনস, এই যে রুলস ওভার গেম এবং তার ইমপ্লিমেন্টেশন, এই জায়গাতে কিন্তু বড় ধরনের একটা গ্যাপ ছিল। অনেক রুলস ছিল কিন্তু তার গ্যাপ ছিল। প্লাস হচ্ছে যারা ব্যাংকিং সেক্টরে কোনো একটা রিফর্ম করার জন্য যে যোগ্য যে মানুষজন দরকার, একটা পরিচালনা পর্ষদে কি ধরনের লোক বল থাকবে, তার কি ধরনের ক্রাইটেরিয়া থাকবে, আমরা দেখেছি অতীতে অনেক সময় ব্যাংকিং খাতের সাথে সংশ্লিষ্ট নয় এমন ব্যক্তিকেও আপনার পরিচালক পদে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এই যে সুশাসন নিশ্চিত করা, সঠিক লোককে সঠিক জায়গায় বসানোর এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা
বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সেটি কিন্তু শুরু করেছে। হুম, তো হুম। এটি একটি খুবই ইতিবাচক উদ্যোগ, এবং এই উদ্যোগের ফলে আমরা দেখছি যে আপাতত কতগুলো ব্যাংকে আপনারা দেখছেন যে পরিচালনা যে পর্ষদ, সেই পর্ষদে কিন্তু একটা পরিবর্তন কিন্তু আনা হয়েছে, হুম, যাতে সেখানে সুশাসনটা বজায় থাকে এবং ওই প্রতিষ্ঠানগুলো যাতে তারা তাদের যে আম, ক্ষতি সাধিত হয়েছে সেটা যাতে আর পিছনের দিকে না যায়, সেগুলোকে যাতে সামনের দিকে নিয়ে যায়, যাতে কোনো ধরনের আম, দেউলিয়া না হয় ব্যাংক, হুম। কোনো লিকুইডিটি ক্রাইসিস যাতে না হয়, অর্থাৎ অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সির যে বিষয়টা, সেই বিষয়টাকে মাথায় রেখে আপনারা দেখেছেন যে কিছু ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে, এবং সেখানে কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে যাতে সেই ব্যাংকটা যতটুকু ক্ষতি হয়েছে আর যাতে সেই ক্ষতিটা না বাড়ে, এবং আচ্ছা। সেই ব্যাংকগুলোতে বা বিভিন্ন জায়গায় যে এনপিএল আছে, হুম, নন হুম। পারফর্মিং লোন আছে, এই লোনগুলোকে কিভাবে নিয়ে আসা যায়, ফেরত আনা যায়, প্লাস হচ্ছে নতুন লোনের ক্ষেত্রে যাতে এই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়, সংশ্লিষ্ট বোর্ড কিন্তু সেই বিষয়গুলো নিশ্চয়ই দেখবেন। তদারকি করবে। অন্যদিকে জি। ব্যাংকিং ব্যাংকের খাত কিন্তু সবচেয়ে সংস্কারে কিন্তু আমরা আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে তাদেরকে এগিয়ে আসতে দেখেছি গেল কদিন ধরে। ব্যাংকিং খাত সংস্কারে ইতোমধ্যে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি আর্থিক সহায়তা দিতে প্রস্তুত, এবং আমরা যদি বলি যে বিশ্ব ব্যাংক ইতিমধ্যে $100 কোটি ঋণ সহায়তা দেবে বলে বলেছে। এই যে সহায়তাগুলো দেয়া হচ্ছে তাতে এই খাত কতটা উঠে দাঁড়াতে পারবে বলে আপনার মনে হয়? অবশ্যই, কারণ এখন দেয়ালে পিঠ থেকে গেছে, এবং যেটা আমি শুরুতেই বলেছি, এরকম একটা সুযোগ যে আমাদের হাতে এসছে, এই সুযোগকে যদি আমরা কাজে লাগিয়ে আমাদের যে ম্যাক্রো ইকোনমিক যে স্ট্যাবিলিটিটা, সেটা যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা দেশটাকে, দেশের অর্থনীতিটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। সেই অর্থনীতি যখন এগিয়ে যাবে, যখন একটা স্ট্যাবিলিটি আসবে, তখন বিদেশের কাছেও আমাদের একটা বার্তা থাকবে যে বাংলাদেশ ইজ অন ট্র্যাক, এবং সেখানে অনেকগুলো সংস্কার কাজ হচ্ছে, সেখানে গভর্নেন্সকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে, ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং ডেভেলপমেন্ট পার্টনার যারা আছে আমাদের, ডেভেলপমেন্ট পার্টনাররাও কিন্তু তখন এগিয়ে আসবে। এই যে আমরা দেখেছি যে অলরেডি কিছু ডেভেলপমেন্ট পার্টনার, সেটা তারা ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি এবং ইউএসএইডির সাথেও একটা এমওইউ স্বাক্ষর হয়েছে। তো হুম, হুম। সেখানে দেখছি যে কিছু ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি তারা বাজেটারি সাপোর্ট দিয়ে থাকে, এবং বাজেটারি সাপোর্টের কিছু তারা কন্ডিশনও দিয়েছে কোথায় কোথায় সংস্কার আনতে হবে, সেইগুলোকে মাথায় রেখে এই মুহূর্তে সরকার কাজ করছে। এবং যে ব্যাংকিং খাতে যে টাস্কফোর্সের কথা বলা হয়েছে, সেটি যদি করা হয়, তাহলে দীর্ঘদিনের ব্যাংকিং খাতে যে বিশৃঙ্খলা কথা আমরা শুনেছি, সেই জায়গা থেকে অবশ্যই বাংলাদেশ একটা সামনের দিকে নিয়ে যাবে, এবং ব্যাংকিং খাত বা আমরা যেটাকে ফিনান্সিয়াল সেক্টর বলছি, এই সেটা ঘুরে সেক্টরটা দাঁড়াবে। হচ্ছে লাইফ লাইন অফ ইকোনমি, এবং সেটা ব্যবসায়ীদের দিক থেকেও ইম্পর্টেন্ট, আমরা যারা গ্রাহক আছি, সাধারণ জনগণ, হুম, তাদের হুম। দিক থেকেও কিন্তু ইম্পর্টেন্ট এই একদমই তাই। সেক্টরটাকে আমি একটু রেমিটেন্স নিয়ে নিয়ে কথা যাওয়া। বলতে চাই। আমরা গত কয়েকদিনে দেখেছি কিন্তু একদম রেকর্ড সংখ্যক ডলার রেমিটেন্স এসেছে। এই সংকট সমাধানে এই রেমিটেন্সটা কতটুকু প্রভাব ফেলবে, এবং সেই সাথে পাচার হওয়া টাকা ফেরাতে কতগুলো উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে আমরা যেটা শুনেছি, সেটা আদৌ ফেরানো যাবে কিনা আপনার কি মনে হয়? জি, দুটো বিষয় আসছে। আপনি যে রেমিটেন্সের কথা বলেছি, আমাদের যারা প্রবাসী বন্ধুরা আছেন বিদেশে, দেখেন একটা সরকারের প্রতি যদি একটা আস্থার জায়গা যদি থাকে, যখন দেখে যে না, আমি আমার যে সরকার তারা এমন কিছু উদ্যোগ গ্রহণ করেছে, সেগুলো হচ্ছে জনস্বার্থে, এবং সরকারকে সহযোগিতা করা দরকার। যেহেতু আমাদের নেট ইম্পোর্টার কান্ট্রি, আমাদের যে ফরেন কারেন্সির যে রিজার্ভ, সেই রিজার্ভটা কিন্তু আমাদের বাড়াতে হবে। তো সেটা বাড়ানোর ক্ষেত্রে অবশ্যই আমাদের যে রেমিটেন্সটা, সেটা বৈধ চ্যানেলে যাতে আসে। আমাদের যারা প্রবাসী বন্ধুরা আছে তাদের মধ্যে আরো প্রচার প্রচারণা দরকার। তারা হুম। যত বেশি বৈধ চ্যানেলে পাঠাবে, তত বেশি এটি আমাদের বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ, সেই রিজার্ভটা শক্তিশালী হবে, এবং তত বেশি কিন্তু আমরা বহুত আমাদের যে ইম্পোর্টেড প্রোডাক্ট গুলো আছে, প্লাস আমাদের যে ডোমেস্টিক ইকোনমি, সেই যে জায়গাটা থেকে আমরা কিন্তু এখানে অনেক বেশি পরিমাণে উপকৃত হব। এবং আচ্ছা। রেমিটেন্সের ক্ষেত্রে আপনারা জানেন যে সরকার কিছু প্রণোদনাও দিচ্ছে। হুম, এর পাশাপাশি আমি বিভিন্ন সময় বলে আসছি, একটা নন ক্যাশ ইনসেনটিভও দেওয়া যায়, অর্থাৎ রেমিটেন্সদের যদি একটা রেমিটটা যারা যোদ্ধা আছে, তাদেরকে যদি একটা রেমিটেন্স কার্ড দেওয়া হয় সিআইপি কার্ডের মতো, তাদেরকে যাতে এয়ারপোর্টে একটা বিশেষ সুবিধা দেওয়া হয়, তারাই আমাদের দেশের আসলে অরিজিনাল। আমরা যদি ভিআইপি দের কথা বলি, তাদেরকে সেরকম একটা মর্যাদা যদি দেওয়া হয়,
তাদের এয়ারপোর্ট থেকে আরম্ভ করে তাদের আহ, বাচ্চাদের যখন স্কুলে ভর্তি হবে বা বিভিন্ন ক্ষেত্রে, তখন কিন্তু আমাদের প্রবাসী বন্ধুরা তারা এই যে আমাদের যে রেমিটেন্সটা তারা ফর্মাল চ্যানেলে পাঠাবে, এবং তাদেরকে যে রিকগনিশনটা, সেই রিকগনিশনটা সরকারের পক্ষ থেকে আহ, যা আমরা শুনেছি, এটা অনেকদিন থেকে আমরা বলছি, এবং বর্তমান সরকারও এই বিষয়টি আমরা শুনেছি যে ইন্টারিম গভর্নমেন্ট এই বিষয়টি দেখবেন, এবং প্রকৃত অর্থেই যারা রেমিটেন্স যোদ্ধা আছে তাদেরকে এই যে একটা রিকগনিশন দেয়া, শুধু এটি কাগজের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, হুম একটা হুম। কার্ডের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বাস্তবিকেই আমরা যখন দেখব যে তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে, তাদের যে রিকগনিশনটা সেই রিকগনিশনটা দেওয়া হচ্ছে, দেখবেন আমাদের এই রেমিটেন্স ফর্মাল চ্যানেলে যদি আসে, তাহলে এটি এখন যে 22-23 বিলিয়ন ডলারের, সেটি আহ, আমার মনে হয় অন্তত 30 বিলিয়ন ডলারে পৌঁছা সম্ভব। সম্ভব এর হবে। বাইরে আপনি আচ্ছা। যেটি বলেছেন যে আমাদের হুম হুম। পাচার হওয়া অর্থের কথা বলেছেন, বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, এখানে অনেক ধরনের আইনি বিষয় আছে, অনেক প্রক্রিয়া আছে, অনেক উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে, সেগুলোও আশা নিশ্চয়ই কাজে করছি আসবে। আমরা খুব আমাদের তাড়াতাড়ি আয়োজনে একেবারে সেটি। শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটু জানতে চাইবো আপনার কাছে, অতি সম্প্রতি কিন্তু নাম উল্লেখ না করে দেশের 10 ব্যাংক দেউলিয়া হওয়ার পর্যায়ে চলে গেছে বলে জানিয়েছেন ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। যদি সত্যি সত্যি ব্যাংক দেউলিয়া হয়ে যায়, তাহলে ব্যাংক আমানতের ভবিষ্যৎ নিয়ে যে শঙ্কা জেগেছে গ্রাহকদের মনে এবং সন্দেহ জেগেছে, সেই আস্থা ফেরাতে আসলে কি করা উচিত বলে আপনার মনে হয়, একটু ছোট করে যদি বলেন। অলরেডি আপনারা দেখেছেন যে বাংলাদেশ ব্যাংক থেকে কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। হুম হুম। আমরা কেউই চাই না আসলে কোনো ব্যাংক দেউলিয়া হয়ে যায়, কেউই চায় না, আর যাতে গ্রাহকরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক। কিন্তু তারপরেও বাংলাদেশ ব্যাংক থেকে কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে সেখানে কোনো ধরনের যদি পলিসি সাপোর্ট লাগে, এই যে টাস্ক ফোর্সের কথা বলা হয়েছে, তাদের নিশ্চয়ই রিকমেন্ডেশনটা তারা করবেন, সেই অনুযায়ী বাংলাদেশ ব্যাংক উদ্যোগ গ্রহণ করবে। পাশাপাশি যে এই যে ব্যাংকগুলোর কথা বলা হয়েছে, সেখানে গ্রাহকদের মাঝে যাতে কোনো ধরনের আস্থাহীনতা যাতে সৃষ্টি না হয়, সেটা কিভাবে আস্থা ফিরিয়ে নিয়ে আসা যায়, সংশ্লিষ্ট ব্যাংকগুলোকেও যাতে উদ্যোগ গ্রহণ করতে হবে, তাদের যে যে খেলাপি ঋণ আছে, তারা তাদের যাতে কাস্টমারের সাথে যে বাইলেটারাল রিলেশনশিপ আছে সেগুলো, প্লাস হচ্ছে যে সমস্ত টাকা বাইরে চলে গেছে সেগুলোকে যদি ফিরিয়ে আনা অবশ্যই যায়, স্যার, আমরা নন বুঝতে পারফর্মিং পেরেছি। লোন রেগুলারাইজ করা যায়, তাহলে আশা করছি যে নিশ্চয়ই সেই ভালো কিছু সংস্কারটা হবে। আসলে হ্যাঁ করা সম্ভব হবে। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম ব্যাংক খাতের সংস্কার নিয়ে, এবং যে সংস্কারের যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে সেগুলো নিশ্চয়ই অচিরে একটা ফলপ্রসূ সমাধান আমরা দেখতে পাবো, এই আশা রেখে আজকে হ্যাপেনিং পয়েন্ট এখানে শেষ করছি। অন্য কোনো দিন আমরা আরও আয়োজন নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত এটিএন নিউজের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।